সুপ্রিয় শ্রোতা, আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সারাদিনের প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই দেশের খবর। বাংলাদেশকে $2 বিলিয়ন বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ নতুন সহায়তার এই প্রতিশ্রুতি দেন। আবদুল্লাহ শেখ জানান, বিশ্বব্যাংক এই অর্থবছরে বাংলাদেশে ঋণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিকে সহায়তা করবে। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, তবে অন্তর্বর্তী সরকার যাতে নিজের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে বিষয়ে তাদের নিজেদের সতর্ক থাকতে হবে। মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের মহাসমাবেশের রাখা ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের মতো দেশে গণ অভ্যুত্থানে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, সাভার, বাড্ডা ও রংপুরের আবু সাইদের মতো আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন। মূল্যস্ফীতি ও জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য। একই সঙ্গে এতদিন আওয়ামী লীগের সময় করা সব ধরনের চুক্তির মূল কাগজ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে কেন্দ্রীয় সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিতান্তই গুজব। মঙ্গলবার দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সাম্প্রতিক বন্যায় মোট 14,269 কোটি 68,33,522 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে জোনায়েদ সাকির রাজনৈতিক দল গণসংহতি। হাইকোর্টে রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে তাদের নিবন্ধন দেয় ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সাভারের আশুলিয়ায় 2 পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাশাপাশি 2টি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পোশাক কারখানার শ্রমিকরা পিকেটিং শুরু করেন। এতে রোকেয়া বেগম নামে মাস্কট পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবিরকে 2টি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবারে আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৪১,২০০ জনেরও বেশি মানুষ নিহত হলেন। আহত হয়েছেন আরও ৯৫,০০০-এর বেশি মানুষ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। একটানা ভারী বৃষ্টিতে জার্মানি, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও রোমানিয়ায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বন্যা মোকাবিলায় দেশগুলোর সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা নিযুক্ত আছেন। হেলিকপ্টারের মাধ্যমে উপদ্রুত অঞ্চলের মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ভূমধ্যসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া ও অস্ট্রিয়ায় ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেশগুলোর বিভিন্ন নদীতে পানির স্তর বাড়ছে। বন্যার কারণে রোমানিয়ায় ইতিমধ্যে 5 জন ও পোল্যান্ডে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অস্ট্রিয়ায় উদ্ধার কাজ চালানোর সময় ফায়ার সার্ভিসের 1 কর্মীর মৃত্যু হয়েছে। এবারে খেলাধুলার খবর। ক্রিকেট। 15 সেপ্টেম্বরে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ দল।
তবে দলের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। ইংল্যান্ড থেকে তার সরাসরি ভারতে যাওয়ার কথা ছিল। আজ 17 সেপ্টেম্বর এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব। মাঝে একদিন বিরতি দিয়ে ১৯ তারিখ থেকে শুরু হবে মাঠের খেলা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে পুরো দল দেশে ফিরলেও সাকিব উড়ে যান ইংল্যান্ডে। বাকিরা যখন নেট অনুশীলনে সময় পার করেছেন তখন সাকিব ছিলেন ম্যাচ প্র্যাকটিসের ভেতরে। তবে ধারণা করা হচ্ছে আজই চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব, কেননা টেস্ট ম্যাচ গড়াতে বাকি কেবল একদিন। সাকিব ছাড়া পুরো দলই অবশ্য ভারতের চেন্নাইয়ে প্রচণ্ড গরমের মাঝেই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। সোমবার থেকেই চেন্নাইয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সাদমান ইসলাম থেকে শুরু করে নাইম হাসান, নাহিদ রানারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছেন। রেডিও টুডে 89.6 FM এর আজ 17 সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি মোহাম্মদ ইব্রাহিম। রেডিও টুডে 89.6 FM